আসসালামু আলাইকুম। আপনারা এরই মধ্যে জানেন যে লন্ডনে জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের বেশ কিছু কথাবার্তাও মিশ্রিত সত্য মিথ্যার সংমিশ্রণে বিভিন্ন খবরও আপনারা জেনেছেন। সত্য মিথ্যা বললাম এই কারণে যে আমি কিছু গণমাধ্যমেও কিছু খবর দেখেছি, যে খবরগুলোর ভেতরেও আসলে সেখানে বাস্তবে যা ঘটেছিল তার অনেক কিছুই কিছু জায়গায় নেই আসল তথ্যটা, আবার কিছু জায়গায় অতিরিক্ত অনেক কিছু যুক্ত করা হয়েছে যে ঘটনাগুলো সেখানে আদৌ ঘটে নাই। আপনাদেরকে আগেই আমার ঠিক আগের ভিডিওটাতে আপনাদের জানানো হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যেই বৈঠকটি, এই বৈঠকটিতে আসলে অনেকেই ক্রেডিট নেবার চেষ্টা করেছেন ওনার মাধ্যমে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে চেয়েছেন এবং তারেক রহমানকে সেই প্রপোজাল দেওয়া হয়েছে। যথাযথ মাধ্যমে প্রপোজাল দেওয়ার পরে তারেক রহমান সেটাতে সম্মতি জানিয়েছেন, যে কারণে এই বৈঠকটা হয়েছে। এখানে কেউ তারেক রহমান বৈঠক করতে চান নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রপোজাল দিতে চান নাই, আরেকজন এটা করে দিয়েছেন, এরকম বিশেষ করে দুইজনের নাম না বললেই না, ডক্টর আসিফ নজরুল এবং জনাব মনির হায়দার। তো এনাদের চরিত্র সে আগে থেকেই আপনাদের একটা বিষয় জানায় রাখি যে এরা হচ্ছে দ্বিমুখী সাপ। আপনি মনির হায়দারের কথা যদি বলি, মনির হায়দারকে জিজ্ঞেস করেন, আমাদের যখন পাসপোর্ট নেওয়ার জন্য এই অফিসে ঢুকতে দেয় না, তখন মনির হায়দার এই করোনার মধ্যেও মনির হায়দার 2020 সাল থেকে 2024 সালের মধ্যে টোটাল 3বার, আমার জানা মতে টোটাল 3বার তিনি বাংলাদেশে গিয়েছেন। এর মধ্যে একবারের বিষয়টা আমি জানার পরে আমি আর কনক ভাই ওনার সাথে দেখা হলো, তো জিজ্ঞেস করলাম যে ভাই দেশে গিয়েছিলেন শুনলাম, বসে তা আমরা বললাম যে আপনি গেলেন কিভাবে, সমস্যা হয় নাই কোনো? সে আমাদেরকে জবাব দিল যে তিনি নাকি মাস্ক পরেছিলেন, তো মাস্ক পরে থাকার কারণে তাকে এয়ারপোর্টে চিনতে পারে নাই। তো আমরা মানে বুঝে নিলাম আর কি যে এয়ারপোর্টে মাস্ক পরে তারপরে পালায় যাওয়া যায়। আরে ভাই, যখন জেএফকে থেকে আপনি যখন গাড়িতে উঠবেন, প্লেনে উঠবেন, তখন এই প্যাসেঞ্জারের পুরো লিস্ট ঢাকা বিমানবন্দরে পৌঁছে যায়। তারা তো তখন দেখে কে কে আসছে। আমি ইলিয়াস যদি যাই, আমি কনক স্যার যদি যাই, তো সাথে সাথে লোকজন নিয়ে হাজিরায় ধরার জন্য আসো, ডিজিএফআই, এনএসআই, এসবিডিবি, সিআইডি, পুলিশ যা যা আছে সব এসে হাজির হয়ে যাবে ধরার জন্য। উনি মাস্ক পরে চলে গিয়েছেন। তো মনির হায়দার একজন ডিজিএফআইয়ের খুবই প্রশিক্ষণপ্রাপ্ত এবং খুব সুদীর্ঘকালীন ধরে তিনি ডিজিএফআইয়ের সোর্স হিসাবে কাজ করেন। তো ধরেন আমার দেশের গোয়েন্দা সংস্থা, আমরা ডিজিএফআই মানে একটা নেগেটিভ একটা ন্যারেটিভ আমাদের চোখের সামনে ভাসে। এর কারণ হচ্ছে তারা দেশের বিরুদ্ধে কাজ করে। তাদের কাজ হলো ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতের কোনো আমাদের দেশে করে কিনা, তারা ভারতের বিরুদ্ধে কে কাজ করে তাদেরকে ধরে নিয়ে তারা গুম করে। এটা হচ্ছে আমাদের ডিজিএফআই কাজ করে, যে কারণে জিনিসটাই নেগেটিভ। তো মনির হায়দারের সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই। মনির ভাই আমাকে খুব স্নেহ করেন, উনি আমার সিনিয়র ভাই। এখানে আমাদের মাঝে মধ্যে ওনার সাথে দেখাও হইতো, একসাথে চা খেয়েছি, দাঁড়িয়ে আড্ডা দিয়েছি। কিন্তু ওনার প্রতি আমার ক্ষোভটা সেদিন থেকে শুরু হলো, এখানকার কর্নেল যে মুস্তাফিজ সাহেব আছেন, উনি একদিন এক ভিডিওতে বিষয়টা বললেন যে মনির হায়দার আমাকে এবং কনক সারোয়ার দুইজনকে সরকারের বিরুদ্ধে যেন আমরা কথা না বলি, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময়, এই জন্য ওনাকে দায়িত্ব দিয়েছে ডিজিএফআই। তো উনি এসে আমাদেরকে এই কথাগুলো বলেছিলেন যে খামাকা সরকারের সাথে কি দরকার করার, হ্যাঁ, নানানভাবে একটু এই ধরনের একটু গুছায় এদিক ওদিক করে তারপরে এই লেফটেন্যান্ট কর্নেল আপনার মুস্তাফিজ ভাইয়ের কাছে পরে শুনলাম যে তাকে তিনি এই দায়িত্বটা দিয়েছিলেন যে আপনি বললে বোধহয় ইলিয়াস এবং কনক শুনবে, তো ওদেরকে একটু যে ওরা যেন সরকারের বিরুদ্ধে এত বেশি কঠোর অবস্থানে না থাকে, আওয়ামী লীগ সরকার আসলে কোনোভাবেই যাবে না। এটা সেই 2022-23 সালের কথা মুস্তাফিজ ভাইকে উনি বলেছিলেন। এটার পরে আসলে মনির ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কোনো কিছুই থাকার বিষয় নেই। মনির ভাই এমনিতে উনি ওনার একদম ক্যারিয়ারের শুরু থেকেই উনি একজন দুর্নীতিগ্রস্ত একজন সাংবাদিক। ওনার
এগুলি নিয়ে কথা বলতে চাই নাই, কিন্তু এখন যেহেতু এই অবস্থা সেই কারণে বললাম। ওনারা একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, আবার ফের বিএনপির ভেতরে যে তারেক রহমান আমি তো আপনার জন্য অনেক কিছু করছি এই সেই এরকম বুঝায় এদের সাথে একটা খাতির জমানোর চেষ্টা করছেন। তো এই ধরনের কিছু মানুষজন আছে যারা কিনা এই বৈঠকটা করার ক্রেডিট বিভিন্ন জায়গায় নেওয়ার চেষ্টা করছেন। এরকম কোনো কিছু না, তারেক রহমান রাজি হয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে প্রপোজাল দিয়েছেন, এবং আমি আগের ভিডিওতে বলেছি যে দুইটা পক্ষের কেউই ছোট হয় না। এখানে আমার এরকম একটা বৈঠক হওয়া দরকার ছিল। বৈঠকের ছোটোখাটো কিছু বিষয় আপনাদেরকে জানাবো, তার আগে মূল জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেই। সেটা হচ্ছে এই বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ, এবং আমরা এতদিন ধরে আসলে যা চাচ্ছিলাম সেইটাই এই বৈঠকের মধ্য দিয়ে ঘটেছে। এর মধ্যে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনের যে তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস গেল কয়েকদিন আগে বলেছিলেন যে এপ্রিলে নির্বাচন হবে, সেই জায়গা থেকে সরকার সরে এসেছেন, এবং যেটা হয়েছেন সেটা হচ্ছে ফেব্রুয়ারির, আমি যদি নাকি একদম ডেট বলতে বলেন তাহলে ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের পরবর্তী নির্বাচন হবে। 12 তারিখ কেন? সেটা হচ্ছে যে কোনোভাবেই রমজানের আগে চেয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচন, এবং যেহেতু রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে 16 অথবা 15 তারিখ, তার আগে 15 তারিখ এর আগে একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল, যে কারণে ওই তারিখটাকে করা হয়নি। তার আগে আবার শুক্রবার শনিবার এরকম কিছু বিষয় আছে। তো 12 তারিখ সম্ভাব্য তারিখ এখন পর্যন্ত আমার কাছে থাকা যে তথ্য সেটা। তো এই বৈঠকের এটা হচ্ছে মূল যে জিনিস। তো এইটার পরে যে কেউ যে কাউকে জোর করে বলেছে যে, বা ডক্টর ইউনূস বলেছে না আমরা ফেব্রুয়ারিতে করব না, মার্চে নিয়ে যাব, এরকম কোনো কিছু হয়নি। ওনারা এটা বলেছেন, উনি বলেছেন ঠিক আছে কোনো সমস্যা নেই, নির্বাচন এইভাবেই হবে। এখন এত ফলপ্রসূ একটা কেন হইল, এটার কিন্তু কিছু কারণ আছে। এই বৈঠক করানোতে কারোর ক্রেডিট না থাকলেও বৈঠকটা যে ভালোভাবে হয়েছে এটার কিছু ক্রেডিট কিছু মানুষের আছে। সেটা হচ্ছে কিছু মানুষকে এই বৈঠকে না রাখাটাই হচ্ছে সেই ক্রেডিট। এখানে যদি সালাউদ্দিন থাকতো তাহলে প্রথমেই মনে করেন যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের গ্যাঞ্জাম বাঁধানোর জন্য যত কোশ্চেন সেটা সে করতো। এখানে যদি আমির খসরু মাহমুদ চৌধুরী থাকতো, এখানেও একটা গ্যাঞ্জাম বাঁধাইতো। গণমাধ্যমে এসছে, এখানে ছিলেন আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে জনাব খলিলুর রহমান, এরপরে হচ্ছে শফিকুল আলম, আরও বোধহয় এসে হচ্ছে হুমায়ুন কবির নামে একজনের নাম এসছে। আচ্ছা, এরা সবাই ছিলেন। এই কথাটা সত্য কথা না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে হোটেলে উঠেছেন, ডকচেস্টার হোটেল, সেটা হচ্ছে লন্ডনের বিখ্যাত সেই হাইড পার্ক, এটার পাশের একটা রাস্তাটার নাম হচ্ছে পার্ক লেন। পার্ক লেনের উপরে সেই হোটেলটা। এই হোটেলে যেখানে আপনার বৈঠকটা হওয়ার কথা ছিল একটা মিটিং রুমে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই রুমে করেন নাই। তিনি বলেছেন যে আমি ওনাকে আমার সুইটের ভেতরে নিয়েই তারপরে আমরা কথা বলবো। খুবই আন্তরিকতা দেখিয়েছেন, একদম নিজের রুমে নিয়ে তারপরে সেখানে তারা কথা বলেছেন। এবং এর আগের কিছু জিনিস আপনারা এরই মধ্যে জেনেছেন যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়েছেন, দুজনের কুশল বিনিময় করেছেন। তারেক রহমান ওনাকে বলেছেন আপনি এখানে এসেছেন, এটা অনেক সুন্দর জায়গা, হাঁটতে গিয়েছিলেন কিনা, এই ধরনের আলাপ টালাপও হয়েছে। এরপরে ওইখানে যেই সুটটাতে বসে আপনার বৈঠকটা হয়, সেখানে প্রথমে এই যে 4 জনের নাম বললাম আমি, শফিকুল আলম, খলিলুর রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির, ওনারা ছিলেন ওইটাতে। এটা সত্যি কথা, ওনারা ছিলেন। এবং ওনাদেরকে ঠিক 10 থেকে 15 মিনিটের মাথায় ওনাদেরকে চলে যেতে বলা হয়, এবং ওনারা চলে যান। চলে যাওয়ার পরে 1 ঘন্টা 15 মিনিট জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূস একটা বৈঠক করেছেন। সেখানে কেউ ছিল না, একজন মানুষও ছিল না। এটা যেসব গণমাধ্যমে বলার চেষ্টা করা হচ্ছে, এটা কিছু কারণ আছে বলার। ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী এখন মানে বোঝানোর চেষ্টা করবেন যে তাকে তারেক রহমান পাশে নিয়ে বসে তারপর ইউনূসের সাথে বৈঠক করেছেন, এটা একটা ব্যাপার। আরও কিছু জায়গায়
মানে ওই না জেনে তারপরে এই খবরগুলো ছড়ানো হয়েছে, এরকম কোনো কিছু ঘটে নাই। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে যেইভাবেই হোক, এই যে দুইজন মানুষ আপনার শুক্রবার লন্ডন সময় সকাল 9টা থেকে যে বৈঠকটা তারা করেছে, সেই বৈঠকের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যা চেয়েছি সেটা হয়েছে। এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়, আমরা এটাই চেয়েছি। এখানে কে কিভাবে কি বললো না বললো, আমার মনে হয় এগুলো করেও আবার এই তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি